নমস্কার। আমরা আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অলৌকিক, সাসপেন্স কিংবা রহস্য গল্প শুনিয়ে থাকি। এইসব গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র ও অযৌক্তিক বিষয় উল্লেখ করা থাকে। আমরা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র কিংবা কুসংস্কারকে প্রশ্রয় বা সমর্থন করি না। লেখক কেবল গল্পের রোমাঞ্চকর আবহাওয়া তৈরির লক্ষ্যে এসব উল্লেখ করে থাকে। আমরা চাই আপনারা আনন্দের সাথে খোলা মনে এই সমস্ত গল্পগুলি উপভোগ করবেন। বাংলা সাহিত্যের রোমহর্ষক কিছু গল্প দিয়ে সাজানো ওপাস ক্রনিকলসের পক্ষ থেকে আমাদের এই বিশেষ নিবেদন শিহরিত শনিবার, শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে। কলমে সৌরিক ঘোষ, গল্পের সূত্রধর আমি শাগনিক ভট্টাচার্য। কাহিনী বিন্যাসে বৃন্দা বৈশ্য সাহা, অঘরী ও বুড়ির ভূমিকায় প্রীতিশা সাহু, কাপালিক, অনিরুদ্ধ ও মৃত ব্যক্তির ভূমিকায় সৌরিক ঘোষ, রুদ্র, কালভৈরব ও গদায়ের ভূমিকায় শাগনিক ভট্টাচার্য, সুজাতার ভূমিকায় মেঘনা বাওরা, পৌলমীর ভূমিকায় হিমেলি মুখার্জি এবং মাঝির ভূমিকায় অনিন্দ সুন্দর মির্জা। সভ্য সমাজের গণ্ডির বাইরে আরো এক সমাজ সমানভাবে দণ্ডায়মান, এমন এক সমাজ যা মানুষের সাধারণ মনশ্চিত্তের কাছে বৃহৎ। আধারের সাম্রাজ্যে বসবাসকারী এমন কিছু মানুষ যারা সভ্য নিয়মের অরাজকতা থেকে নিজেদের বঞ্চিত করেছে, নিজেদের ত্যাগ করেছে নিম্ন মানসিকতার জাল থেকে। পবিত্রতা ও অপবিত্রতার মধ্যে কোনো ভেদাভেদ রাখেনি, সমস্তটাকে ভগবানের দান হিসেবে তারা গ্রহণ করেছে। এরা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুর চেয়েও কোনো এক সুমহান অভিষ্টতা এদের ঘিরে রেখেছে। ভ্রমের বশে তারা মৃত্যুর চেয়েও বড়, ভয়ঙ্কর। ভূত, নরদেহ, শবদেহ, রক্ত, প্রেতাত্মা, যজ্ঞ, বশীকরণ ও বিভিন্ন তন্ত্রমন্ত্র নিয়ে এদের কাজ। এরা অঘরী। অলৌকিক তন্ত্র সাধনায় দীক্ষিত হওয়ার পর এরা নিজেদেরকে সভ্য জগৎ থেকে দূরে রেখে দেয়। এদের আশ্রয় স্থান শ্মশান। এরা শিব তথাকথিত তার বৈনাশিক রূপ মহাকালের পূজারী। সারা গায়ে ছাই ভস্য মেখে গোটা শ্মশান ঘাট ঘুরে বেড়ায়। মৃত্যু ও কালের সাধনায় এরা নিজেদের নিয়োজিত করে। সাধারণত তন্ত্র মন্ত্র হয় দু ধরনের। এক হচ্ছে আরোগ্য লাভের পথে যাওয়ার জন্য অতি উচ্চতরের তন্ত্র সাধনা, আরেক হচ্ছে অতি নিম্নতরের তন্ত্র সাধনা, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ব্ল্যাক ম্যাজিক। যেসব সাধু সন্ন্যাসীরা এই ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ অতি নিম্নতরের তন্ত্র সাধনা করে থাকেন, তারা সচরাচর পিশাচের চেয়েও বিভীষিকাময় হয়। এরা ডাকিনী শাকিনী বিদ্যায় বিদ্যমান হয়ে থাকে। মানুষের ক্ষতি করতেও এরা পিছু পা হয় না। এরা কিন্তু সত্যিকারের সাধক নয়। সত্যিকারের সাধক জীব হত্যা করে না,
সাধারণ মানুষ এদেরকে অঘরীর সাথে গুলিয়ে ফেলে। অঘরীদের ক্ষমতা বিশাল, তাদের তন্ত্র সাধনা, পূজার্চনা সমস্তটাই অতি উচ্চমানের। কিন্তু কেউ যদি কোনো কারণে তাদের সাধনায় বাধা সৃষ্টি করে, এক বীভৎস ঘটনার সম্মুখীন হতে হয় তাকে। ফলে তার মৃত্যু হয় নিশ্চিত। ভোর রাতে তারা মৃত শরীরের উপর পদ্মাসন ধারণ করে সব সাধনা করে। আদর্শ যাত্রার পথে এরা কোনো রকম বাধা পছন্দ করে না। তবে বিনা কারণে এরা মানুষের ক্ষতিও করে না। এদের তন্ত্রমন্ত্রে এসব নিয়ে চর্চা থাকে না। তবে এই একবিংশ শতাব্দীতে এমন অনেক মানুষই আছে যারা এসব বিশ্বাস করতে চায় না। কিন্তু তাই বলে যে এসবের অস্তিত্ব মিথ্যে বা আজগুবি, তা ভেবে নিলে নিতান্তই ভুল করা হবে। বৈরঙ্গপুরে বীররহ বলে একটি ছোট্ট গ্রামাঞ্চল আছে। জনবসতি খুব কম, হাতে গোনা ৮০-১০০ জন নিয়ে তৈরি সেই গ্রাম। দু একটা ডোবা, গোনা ৫০টা অ্যাসবেস্টস ও কর্কের চালের বাড়ি আছে। গ্রামের পূর্ব দিক হতে একেবারে উত্তরের শেষ সীমান্তে গিয়ে মিশেছে এক বিশাল বালুকা নদী। নদীর ওপারে কোনো মানুষের বাসস্থান নেই, কেবলই ঘন অরণ্য দিয়ে ঘেরা। ওই ঘন অরণ্যের বুক চিরে একটি অতি প্রাচীন কালের মা কালীর অর্ধজীর্ণ মন্দির প্রতিষ্ঠিত আছে। কোনো জীবজন্তুর অস্তিত্ব নেই বললেই চলে। তবে কিছু কিছু সময় ওই অরণ্যে প্রাণ ফিরে আসে। মন্দিরের পেছনে এক বিশাল শ্মশান আছে। গ্রামের কেউ মারা গেলে তারা নদী পেরিয়ে শ্মশানে যায় দাহ কার্য সম্পন্ন করতে। ও মাঝে সাঝে এ গ্রাম ও গ্রাম থেকে মরা পোড়াতে এলে চিতার আগুনে পোড়া মোটা গাছের কাঠগুলোর কর্কট আওয়াজ হাওয়ার সাথে সাথে ভেসে বেড়ায়। এমনি সময় ওই অরণ্য বিভীষিকা। আজও সেই গ্রামের সাথে ঘটা অনেক গল্প ও সত্য ঘটনা মানুষের মুখে মুখে শোনা যায়। অনেককাল আগে বৈশাখের শুরুর দিকে এই বীররহ গ্রামে আসে কিছু বিদেশিরা। শহরাঞ্চলের ছেলে মেয়ে সব। তাদের ভাব ভঙ্গি ও চিন্তা ধারণা সবটাই গ্রাম্য মানুষদের থেকে আলাদা। তারা ঘুরতে আসে কেবলই ঘুরতে আসার জন্য নয়, তারা একটা বিষয়ে গবেষণা ও চর্চা করার জন্য আসে। যেদিন আসে সেদিন প্রকৃতি এক ভয়ানক রূপ নিয়েছে। সকাল না মাঝরাত কেউ ঠিক ধরতে পারবে না। চারিদিকটাকে নিশুতি অন্ধকার গ্রাস করেছে। কাল বৈশাখীর ক্ষিপ্র রূপ যেন তার সব মাত্রা ছাড়িয়ে গেছে। সে কি বিশাল তাণ্ডব শুরু হয়েছে। আকাশ ফেটে যাচ্ছে, বিদ্যুতের গর্জনে সারা গ্রাম যেন থর থর করে কেঁপে উঠছে। সমস্ত পৃথিবী জলে ভেসে যাবে। নদী যেন উপকূলে নিজের রাজত্ব প্রমাণ করতে চাইছে। জল স্থল সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই দিনেই এই শহরাঞ্চলের ছেলে মেয়ের দল আসে, বিপদ মাথায় নিয়ে আসে। তবে কপালের জোরে তারা সেই দিন এক কুঁড়ে ঘরে এক বিধবা বুড়ির বাড়িতে আশ্রয় পায়। সেই বুড়ি একাই থাকত, ছেলেপুলে নেই। সংসার বলতে ২-৩টে মুরগি ও একটা গরু। বুড়ি তাদের দেখাশোনা করেই দিন কাটিয়ে দিত। বুড়ি ভাগ্যিস সেদিন শুকনো কাঠগুলোকে ঘরে নিয়ে আনার জন্য বেরিয়েছিল। সে দেখতে পায় ঝড় জলের সময় কিছু মানুষ বিপর্যস্তের মতো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। তাতে সে হাঁক পেরে নিজের ঘরে এনে তোলে। ওখানে এত ঝড় জলের মধ্যে কি করছিস? আয় আয় আমার বাসায় আয়, আজ রাতটা এখানেই থেকে যা। দুটো ছেলে ও দুটো মেয়ে ভিজে একেবারে চান করে গেছে।
বুড়ি তাদের গা মোছার গামছা দিয়ে তাদের এই দুর্যোগে বেরোনোর উদ্দেশ্য জিজ্ঞাসা করে। অনিরুদ্ধ বলে, আগে আমরা শহরে থাকি, এখানে এসেছিলাম ঘুরতে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আমরা যে পুরো মারা পড়তাম। বুড়ি বলল, সে তো পোশাকের রং দেখে বুঝতেই পারছি তোমরা বাপু শহরের ছোকরা। তা এখানে ঘুরতে আসা কেন? বাবা গো, এত জায়গা থাকতে সেই অজপাড়া গায়ে কোনো মতলব নেই তো? পৌলমী বলল, দিদা, আপনি টেনশন নেবেন না, আমরা সবাই গুড বয়েজ এন্ড গার্লস। বুড়ি হতভম্বের মতো চেয়ে রইল পৌলমীর দিকে। তার বলা একটা কথাও যে সে বুঝতে পারেনি তা তার চাহনিতেই বোঝা যাচ্ছিল। সুজাতা বলল, ওহ পৌলমী, কিসব বকছিস তুই? উনি ইংরেজি বুঝবেন না কি? তোকে কোথায় কখন কি বলতে হবে সেটা আজও শিখিয়ে উঠতে পারলাম না। ঠাম্মা, আপনি শুনুন, আমরা সব ভালো ছেলে মেয়ে, এখানে ঘুরতেই এসেছি, কিছুদিন ঘুরে টুরেই চলে যাব। আপনি থাকতে দেবেন আমাদের ঠাম্মা? বুড়ি কি একটু ভেবে বলল, দেখো বাপু, আমি একলা মেয়ে মানুষ, সাতপুরে আমার কেউ নেই। আমি এই আজ আছি, কাল নেই, আমার কোনো অসুবিধা হবে না। থাকতে চাইলে থেকো, তবে খাবারের জোগান কিন্তু তোমাদের নিজেদেরই করতে হবে। সে নিয়ে চিন্তা নেই আপনার বুড়ি ঠাম্মা। এখানে মুদিখানার দোকান কোথায় আছে একটু বলে দেবেন, আমরা নিজেরাই কিছু না কিছু ব্যবস্থা করে নেবো। ঠিক। প্রকৃতি ততক্ষণে শান্ত হয়েছে। সন্ধে গড়িয়ে রাত হয়। বুড়ি হারুর ছেলেকে ডেকে যদুদের মুদিখানার দোকান থেকে চাল ডাল কিনে আনার ব্যবস্থা করে দেয়। টাকা অবশ্য তারাই মেটায়। খাবারের পর্ব সেরে সবাই গোয়ালের পাশের ঘরটায় আশ্রয় পায়। একসময় এই ঘরে চাল ভাঙানোর কাজ হতো। বুড়ির স্বামী মারা যাওয়াতে সে কাজ লাটে ওঠে। পৌলমী বলল, দেখ, আমরা যে কারণে এসেছি সেটা তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে বাড়ি ফিরি চল। যেতে পারলে বাঁচি, এখানে কি গুমোট ভাব, ফ্যান নেই, এসি নেই, আর কি মশা বাপরে। রুদ্র বলল, ওরে, এটা শহর না, একটু কষ্ট করে নে, আজই তো এলাম এখানে, দাঁড়া একটু গ্রামটাম ঘুরে দেখি। এ কি? সুজাতা বলল, এই পৌলমী, তুই চুপ কর তো। আগে ঘুরবো, তারপর কাজে নামবো। তার আগে দেখতে হবে তো কোনো অঘড়ি আছে কিনা। তোরা যা খুশি কর, আমি এসেছি এখানে ঘুরতে, আমার কি? আমি তোদের সঙ্গ দিতে এসেছি, এখানে থাকবো, খাবো, ঘুরবো আর একটু অ্যাশ করবো। তোরা যা পারিস কর, আমার কি? ওরে অকম্মার ঢেকি রে, তোর কাজ হচ্ছে আমাদের খেয়াল রাখা, কিছু তো করবি না, আমাদের সেবা যত্ন কর অন্তত। দেখ, আমি পারবো না, আমার ঘুম পাচ্ছে ভীষণ, আমি শুতে চললাম। খাবারটা হয়ে গেলে পৌলমী ডেকে দিস। সেদিন রাতটা মোটামুটি ভালোই কাটে। গরম ছিল, কিন্তু নিশ্চিন্তে ঘুম হয় তাদের। পরদিন সকাল বেশ শান্ত, আকাশে তখন ঝকঝকে রোদ উঠেছে। চার বন্ধু মিলে গোটা গ্রামটা ঘুরে দেখতে বেরোয়। নদীর ধারে গিয়ে তারা প্রাণ মনে দুহাত ছড়িয়ে সতেজ বাতাস নিজেদের শরীরে মাখে। গ্রাম ঘুরতে ঘুরতে এদিক ওদিক যেতে যেতে তারা খুব কম সংখ্যক মানুষকে দেখতে পায়। সন্দেহ হলেও তারা সে বিষয়ে মন দেয়নি। কয়েকটা খুপড়ি খুপড়ি অ্যাডভেস্টেজ লাগানো ঘর, গরুর বাছুর চড়ছে মাঠে, কৃষি ভাইরা মাঠে নেমে পড়েছে। ছোট ছোট কয়েকটা বস্তির ছেলে পুলে পিঠে ছেঁড়া ব্যাগ নিয়ে সম্ভবত স্কুলে যাচ্ছে। সমস্ত গ্রাম যেন ব্যস্ততায় ভরে গেছে, কারো দুদণ্ড সময় নেই গা জুড়োনোর। গ্রাম্য বউ মানুষেরা এক মুখ ঘোমটা দিয়ে মাথায় করে কলসি কলসি জল নিয়ে আসছে।
কখনো কখনো শোনা যাচ্ছে মোরগের কোকরকুক, কখনো আবার গরুর হাম্বা হাম্বা। গতকালে প্রচন্ড বৃষ্টিতে মাঠ ঘাট জলে টইটুম্বুর হয়ে আছে। গ্রামের পথ কাদায় ভরপুর, তবু গ্রামের মানুষেরা কি সুন্দর কৌশল করে সেই পথ দিয়ে যাতায়াত করছে। ভেজা মাটির গন্ধে ও সূর্যের তৃপ্ত সংলগ্ন রশ্মিতে সারাটা পরিবেশ যেন বেজায় মনোরম হয়ে উঠেছে। পরিবেশ মনোরম হলেও পৌলমের মেজাজ মনোরম ছিল না। উফ, এটা রাস্তা? মা গো, হাঁটা যায় নাকি এসব রাস্তা দিয়ে? তুই কি ভাবলি এটা জিটি রোড হবে নাকি? হ্যাঁ, যাই বল না কেন পৌলমী, গ্রামের মানুষেরা কিন্তু বেশ অ্যাক্টিভ এবং স্পোর্টিং। এরা কোন সকালে উঠে সব কাজ ছেড়ে নেয়। এরা যখন ওঠে তখন শহর ঘুমে আচ্ছন্ন। সূর্যের আসল রং এরা দেখেছে, বুঝলি? এরা জানে এদের মতো কর্মপরায়ণ লোক হয়ে ওঠা বড্ড মুশকিল। And this is the reason why people say a village is at the skeleton of a nation. A village is an epitome of a structural model where bricks and stones of cities sit on and get molded. তাই আজ গ্রাম আছে বলে প্রত্যেকটা শহর মাথা তুলে দাঁড়িয়ে আছে। ঘুরতে ঘুরতে তারা একটি বটতলার কাছে এসে বসে। শান বাঁধানো বটতলা, গাছের পাতা থেকে তখনও টুপটুপ করে কালকের বৃষ্টির জল ঝরছে। চারজন গাছের গুড়িতে গা এলিয়ে একে অপরের সাথে গল্প করছে। ঠিক তখনই সুজাতা খেয়াল করে এক অদ্ভুত মহিলা তাদের দিকে এগিয়ে আসছে দূর থেকে, যেন ঈশ্বরের দূত পৃথিবীর বুকে শূন্য থেকে হেঁটে আসছে। সেই মহিলা বেশ অন্য রকম, আলাদা, গ্রামের মেয়ের মতো না, একটু খ্যাপাটে। সন্ন্যাসিনী নাকি কোনো বহুরূপী বুঝতে পারে না সুজাতা। শোন শোন শোন, দেখ দেখ দেখ, ওদিকে দেখ, ওদিকে ওটা কে রে? ওখানে ওখানে হ্যাঁ, কে 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 কোথায়, কই? ও হ্যাঁ, তাই তো। এ রুদ্র, পৌলমী, ওটা কে বলতো? কোন সন্ন্যাসিনী? বুঝতে পারছি না, কেমন একটা বিদঘুটে ভাবে সেজে আছে। ধর, বহুরূপী হবে বা কোনো পাগল টাগল হবে হয়তো। না রে, কোনো পাগল নয়, উনি একজন তন্ত্র সিদ্ধ মহিলা অঘরী। তোকে কে বললো? ভালো করে তাকিয়ে দেখ, সারা গায়ে ছাই ভস্য মাখানো, গলায় মোটা মোটা রুদ্রাক্ষের মালা, গায়ে মলিন হলুদ কাপড়ের বস্ত্র, হাতে কমণ্ডলু, কপালে কালো টিকা, জটাধারী এক তেজস্বিনী। এনাকে কিন্তু উচ্চমার্গের তান্ত্রিক বলেই মনে হচ্ছে। তবে শুনেছি নাকি এই অঘরীরা শ্মশানে থাকে, কিন্তু এই গ্রামে তো কোনো শ্মশান টশান দেখতে পেলাম না। উনি তো নদীর রাস্তাটা ধরে গেলেন। নদীর কাছে কোনো শ্মশান আছে? ওই আমরাও তো গেছিলাম, দেখতে পেলাম না তো। তবে কি নদীর ওপারে আছে? কিন্তু নদীর ওপারে তো জঙ্গল। হতে পারে, না হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু চল তো পিছু নিয়ে দেখি একটু। চারজন মিলে ওই অঘরীর পিছু নেয়। সে কোথায় যাচ্ছে সেটা দেখতেই তারা খুব সন্তর্পণে ধীরে ধীরে তার পেছন পেছন হাঁটে। হাঁটতে হাঁটতে তারা নদীর পাড়ে এসে এক বাবলা গাছের পেছনে লুকিয়ে পড়ে। তারা দেখতে পায় ওই অঘরী মহিলা একাই একটা ছোট ডিঙিতে চড়ে নদীর ওপারে যাচ্ছে। তখন সকাল গড়িয়ে দুপুর, মাথার ওপরে যেন অগ্নি বর্ষণ হচ্ছে। পৌলমী বলে, এই চল, আজ কাল আসবো না হয়, এখন চল ফিরে যাই। বুড়িকে গিয়ে জিজ্ঞেস করি বরং এই মহিলার ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, তাই চল, কাল বরং যাবো ওপারে, আজকে বাড়ি ফিরি চল বরং। ফিরে আসে তারা। বুড়ি বাড়িতে তখন উনুনে আগুন দিচ্ছে। তারা বাড়ি ঢুকতেই সে রহস্য গলায় বলে,
তোরা ওর পেছনে যাচ্ছিলিস কেন? ও একটা খ্যাপা মেয়ে ছেলে, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়। ওর পেছনে যাস নে, ও বিশাল ভয়ঙ্কর। ও অনেক বশীকরণ জানে, ও লোকের ক্ষতি করে। যাস নে ওর পেছনে, যাস নে। রুদ্র তখন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনাদের এই গ্রামের শ্মশানটা কোন দিকে? না মানে আজকে পুরো গ্রামটাই ঘুরলাম বুঝলেন, কিন্তু কোথাও দেখতে পেলাম না। নদীর ওপারটায় কি? বুড়ি উনুনের দিকে তাকিয়ে বলল, নদীর ওপারে একটা কালী মন্দির আছে, তার পেছনেই একটা বিরাট শ্মশান। ও খ্যাপা মাগিটা ওখানেই থাকে। ও আচ্ছা আচ্ছা, ওই মহিলা কি এই গ্রামেরই নাকি অন্য কোথাও থেকে এসেছে? বুড়ি বিরক্ত হয়ে বলল, আরে ধুর, জ্বালিয়ে মারলো দেখছি। এই তোরা এখন যা, তো যা, ঘরে যা। মেলা প্যাচ প্যাচ করিস না, আমার অনেক কাজ বাকি আছে এখন, যা। এই কথা বলে বুড়ি তাড়াতাড়ি করে একগাল গোবর বস্তা মুড়িয়ে ক্যাঁকালে করে নিয়ে বাইরে বেরিয়ে গেল। তারা ঘরে ঢুকে মুখ হাত ধুয়ে রান্না চাপিয়ে পুনরায় বিষয়টাকে নিয়ে আলোচনা করতে বসে। তখন সুজাতার হাত ঘড়িতে 2:45 বাজে। অনিরুদ্ধ বলল, ব্যাপারটা খুবই রহস্যজনক বুঝলি। বুড়ি ওরম করে কথা বলছে কেন? না মানে কেন, গন্ডগোলে লাগছে না? রুদ্র তার মোবাইলের স্ক্রিনের উপর আঙুল চালাতে চালাতে বলল, ব্যাপারটা কিন্তু রহস্যজনক তখনই যখন ওই বুড়ির মুখের চাহনির সাথে ওই অঘরীর মুখের চাহনি মিলে যায়। খানিকটা হলেও মিল আছে কিন্তু। পৌলমী আর সুজাতা হতভম্ব। অনিরুদ্ধ অবাক হয়ে তাকিয়ে আছে রুদ্রর মুখের দিকে। এমনি সময় পৌলমী বলল, পাগল টাগল হলি নাকি? কি বকছিস? কোথায় মিল? তোরা ভালো করে লক্ষ্য করিসনি, ওই বুড়ির থুতনি আর চোখ ছোট ছোট, আর ওই অঘরী যাকে আমরা দেখেছিলাম তারও থুতনি আর চোখ কিন্তু ছোট ছোট। আমার মনে হলো কারণ বুড়ি ঠাম্মা যখন মুখ ঘুরিয়ে উনুনে আঁচ দিচ্ছিল তখন তার ডান দিকের মুখের সাথে হুবহু মিলে গেল ওই অঘরীর মুখ। মুখটাকে সাইড বাই সাইড দেখলে বুঝবি ওই ফেস কাট হুবহু ওই অঘরীর মতো। আমার দৃঢ় বিশ্বাস ওই অঘরী এই বুড়ির কন্যা। কি বলছিস তুই? হ্যাঁ, এ ভাই দাঁড়া 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 দাঁড়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে। কি সব বলছিস তোরা? দেখ রুদ্র, যদি তোর অনুমান ঠিক হয় তাহলে আমাদের অনুসন্ধানের যে কাজটা এবং যেটার জন্য আমরা এখানে এসেছি দুটোই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের রিসার্চের টপিকের সাথে গল্প দারুণ মানাবে। কিন্তু কি করবি? কাকে জিজ্ঞেস করবি এই অঘরীর ব্যাপারে? এই বুড়ি তো কিছুই বললো না, আর আমার মনেও হয় যে এই বুড়ি আর কিছু বলবেও না। দরকার পড়লে আমরা কালই শ্মশানে যাব এবং ওই অঘরীকেই না হয় জিজ্ঞেস করবো তার জীবনের কথা। শোন শোন শোন, বুড়িকে আগে জিজ্ঞেস করেই দেখ না, আমুকা ওই শ্মশানে যাওয়ার কি আছে। বুড়িকে জিজ্ঞেস করলেই বলে দেবে, দেখবি ঠিক বলে দেবেন। এই তুই থাম, এই বুড়ি খুব করেন, আমার আর ভালো লাগে না। এই খুলে কিচ্ছুটি বলবে না, তার চেয়ে কাল শ্মশানে এই অঘরীকে জিজ্ঞেস করব। তাছাড়া ভিডিওগ্রাফিও তো করতে হবে নাকি, ভুলে গেলি? সাবমিশন শুধু থিওরিটিক্যাল নয়, ভিডিও ফুটেজও চেয়েছে সঙ্গে। হ্যাঁ ঠিকই বলেছিস, এই বুড়িকে কিছু বলতে হবে না। কাল সব প্রস্তুতি নিয়ে আমরা নদীর ওপারটায় যাব। তবে আমার একটা কথাই খটকা লাগছে। কি কথা? না মানে বলছিলাম যে আমাদের সাথে আর একজনকে লাগবে যে এখানকার স্থানীয়, কারণ এখানে আমরা কিছুই চিনি না। এই ঘন জঙ্গলে কোথায় পথ হারিয়ে ফেলবো, কি হবে কিছুই জানি না। সত্যি বলতে ওই জঙ্গলে কোথায় কালী মন্দির, কোথায় শ্মশান, কিছুই তো খুঁজে পাবো না। ও হ্যাঁ, আর একটা মাঝিও তো লাগবে যে ওপারে নিয়ে যাবে আমাদের। শোন, তুই এসব কিছু ভাবিস না, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করছি, আমাকে একটু ভাবতে দে।
আমি 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 ব্যবস্থা করছি দাঁড়া। সেদিন রাতেই তারা সমস্ত কিছু গোছগাছ করে নেয়। যাবতীয় সবকিছু নিয়ে তারা তৈরি থাকে। এবার অপেক্ষা অন্য একজন ব্যক্তির, যে তাদের সাথে যাবে। বুড়িকে তারা এ ব্যাপারে কিছুই বলে না। পরদিন তারা একটু ভোর ভোর ওঠে। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ে বুড়ির চোখে ফাঁকি দিয়ে। গ্রাম অবশ্য অনেক ভোরেই জেগে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে বুড়ি তখনও নিদ্রাচ্ছন্ন। নদীর ঘাটে যাওয়ার সময় তারা বেশ কয়েকজনকে দেখতে পেল। কেউ মাথায় করে খড়ের বোঝা নিয়ে যাচ্ছে, কেউ আবার ছাগলের পাল নিয়ে হ্যাট হ্যাট করতে করতে। এক কথায় ব্যস্ততা আবার দেখা যায় চারদিকে। নদীর কাছে এসে তারা কয়েকটা মাঝিকে দেখতে পায়। তাদের মধ্যে কিছুজন জাল বিছিয়ে রাখছে শুকোতে দেওয়ার জন্য, আবার কিছুজন প্রস্তুতি নিচ্ছে মাছ ধরতে যাওয়ার জন্য। রুদ্র তখন বলল, ওইখানে কতগুলো মাঝি দেখা যাচ্ছে না? চত কি জিজ্ঞেস করি। কিন্তু কে যাবে আমাদের সাথে? অনিরুদ্ধ বলল, তোরা দাঁড়া, বুঝলি, আমি গ্রামের কয়েকজনকে গিয়ে জিজ্ঞেস করে আসি কেউ আসতে চায় কিনা। আর তোরা দাঁড়া, আমি আসছি। তুই বলবি আর অমনি লোক চলে আসবে? এরা গ্রামের লোক, এদের মনে অনেক প্রশ্ন থাকে। সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে কি না কি হয়ে যাবে, তখন আর যাওয়াটাই হবে না। আমি এখনো ভাবছি এই মাঝিরা যাবে কিনা। আহা দাঁড়া না, অনিরুদ্ধকে জিজ্ঞেস করে দেখুক না কেউ আসতে চায় কিনা। ও ঠিক বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দেবে। কি রে অনি, পারবি তো? খুব পারবো। তোরা দাঁড়া, আমি কিছু লোক জোগাড় করে আনি। ততক্ষণ তোরা মাঝি ঠিক কর, আমি আসছি। আমি দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি। রুদ্র, পৌলমী ও সুজাতা মিলে সব মাঝিদের কাছে গিয়ে অনুরোধ করে তাদের ওই জঙ্গলে নিয়ে যাওয়ার। কিন্তু কেউ রাজি হয় না যেতে। জিজ্ঞাসা করলেই বলে, না, আমরা যাব না। তারা কোনো উত্তর খুঁজে পায় না যে তাদের ভয়টা কোথায়, তারা কেন যেতে চাইছে না। হঠাৎই তাদের পেছন থেকে একজন হাঁক দেয়। না না, অনিরুদ্ধ নয়, অন্য একটা গলা। আপনারা কি ওপারে যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ওপারে যেতাম। আমি কিন্তু ভাড়া বেশি নিব। ওই মাঝিরা ভীতু, ওরা ওপারে যেতে চাইছে না, কারণ আজ আমাবস্যার রাতে কেউ ওপার হয়নি, কিন্তু আমি যাব। তার আগে বলুন তো, আপনারা ওপারে যেতে চাইছেন কেন? আপনারা তো বোধহয় ঘুরতে এসেছেন। ওই বুড়ির বাড়ি উঠছেন শুনছিলাম। হ্যাঁ, সে ঠিক আছে, ভাড়া না হয় বেশি দেওয়া যাবে, কিন্তু আপনি হঠাৎ যাবেন বলছেন। আমার টাকার প্রয়োজন। আমার পোলাটা অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে হইব। তাই যদি সাহায্য করতেন একটু, তার বদলে আপনাদের ওপারে নিয়ে যাব। কিন্তু আপনারা ওপারে যাচ্ছেন কেন, সেইটা তো বললেন না। আমরা ওই গাছগাছালি নিয়ে একটু গবেষণা করতে এসেছি। বিভিন্ন গাছ থেকে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় কিনা, সেই সব ওষুধের নমুনা সংগ্রহ করতেই ওই পারে যাওয়া। সাধারণত সেই সব গাছ জঙ্গলেই পাওয়া যায়, তাই আর কি। আমরা গ্রামের মানুষ অত শত বুঝি না। আচ্ছা বেশ, চলুন আপনাদের ওপারে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো, আমরা যাব। আসলে আমাদের একজন বন্ধু ওদিকে গেছে, ও আসুক, তারপরেই আমরা যাব। ইতিমধ্যে অনিরুদ্ধ ছুটতে ছুটতে এসে জানায়, একজন রাজি হয়েছে আসার জন্য। প্রথমে নানা করছিল, তারপরে কিছু বকশিস দিলাম, তারপর রাজি হলো। ওই যে আসছে, ওর নাম গদাই। একটা 18-20 বছরের ছেলে খালি গায়ে তাদের কাছে আসছে। গায়ে পাতলা মাংসের চাদর জড়ানো, রোগা ক্ষীণ চেহারা, বুকের পাঁজরের হাড়গুলো স্পষ্ট ও শক্ত। পরনে কেবলমাত্র একটাই হাফ প্যান্ট। এসেই বলল, নমস্কার, আমি গদাই, আমি যাব আপনাদের সাথে। বাহ, অতি উত্তম প্রস্তাব। বেশ, তবে চলো। আপনাদের ফেরত নিতে কখন যাব? পরের দিন আসবেন। আসলে আজ রাতটা আমরা ওখানেই কাটাবো।
সব জিনিসপত্র নিয়ে চার বন্ধুর সাথে গদাই ও মাঝি ডিঙিতে উঠে বসে। ডিঙির সাথে যে মোটা দড়িটা খুঁটির সাথে আটকানো ছিল সেটা আলগা করতেই ডিঙি নিজের মনে নদীর স্রোতে গা ভাসিয়ে দিল। পৌলমী ও সুজাতা নিজেদের মনে গুনগুন করে। অন্যদিকে রুদ্র আর অনিরুদ্ধ মাথা হেলিয়ে চোখে সানগ্লাস দিয়ে এক আজব ভঙ্গিতে বসে আছে। গদাই তার হাতটা নামিয়ে নদীর জলের সাথে নিজের অন্তরঙ্গে স্পর্শ জ্ঞাপন করছে। মাঝি আপন মনে দাঁড় টেনে ধীরে ধীরে ওই পারে নিয়ে চলছে তাদের ডিঙিটাকে। কিছুক্ষণ পর তারা ওপারে পৌঁছলো। মাঝি ভাইকে টাকা মিটিয়ে 5 জন পা রাখলো সেই ঘন অরণ্যের বুকে। গদাই তাদের উদ্দেশ্য করে বলল, বলছিলাম বাবুরা সাবধান, কিন্তু কাছে একটা বিশাল শ্মশান, সেখানে অনেক তান্ত্রিক সাধু সন্ন্যাসীরা থাকে, তাদের কাছে একদম যাবেন না কিন্তু, ওরা খুব ভয়ঙ্কর, আজ আবার অমাবস্যা। রুদ্র হেসে বলে, না না, চিন্তা নেই। আর সব সাধু সন্ন্যাসীরা কিন্তু ভয়ঙ্কর হয় না। কিছু কিছু সাধু সন্ন্যাসীরা আছে যারা অতি উচ্চ মার্গেরও হয়, যারা মানুষের ভালো করে থাকে। তুমি চিন্তা করো না, আমরা সাবধানে থাকবো। গদাইকে অনুসরণ করে তারা এগোতে থাকে। অনেকটা ভেতরে যাওয়ার পর গদাই তাদের একটা বড় নিম গাছের নিচে এনে দাঁড় করায়। তারপর ডান হাতে তর্জনী তুলে জঙ্গলের দক্ষিণ দিকে ইশারা করে বলে, ওই যে ওইদিকে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে শ্মশান কালীর মন্দির, আর তার পিছনেই বিশাল শ্মশান। আমি আপনাদের এতদূর নিয়ে এলাম, এবার আপনারা নিজেরাই চলে যেতে পারবেন আশা করি। আমি এখানেই আসি, আমি আর এগোবো না। পথ হারিয়ে ফেললে জোরে জোরে চিৎকার করবেন না, আমি ঠিক গলার আওয়াজ শুনে চলে যাব। পৌলমী বলল, এ কি করে বুঝবো তুমি আমাদের সত্যি কথা বলছো? তুমি আদেও থাকবে কিনা সেটার কি নিশ্চয়তা আছে? ও চিন্তা নেই, আমরা গ্রামের ছেলে, আমরা মিশে কথা কই না। আমি এখানে একটা মশাল জ্বালিয়েই না হয় বসে থাকবো, আপনারা যান, কিচ্ছু হবে না। শুধু যেটা বললাম মনে রাখবেন, এসব তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের কাছে একদম যাবেন না। আপনারা ঘুরতে আসছেন, ঘুরন, মানে উনার কাছ থেকে তো তাই শুনলাম। যান, আপনারা যান, ঘুরে আসুন, আমি এখানেই বসে আছি। যদি কোনো কারণে পথ টথ ভুলে যান তাহলে না হয় আমার একটা ডাক দেবেন, আমি সেইভাবে চলে যাব। তোমার বাড়িতে আবার কেউ চিন্তা করবে না তো? ওসব নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা যান। পেছন থেকে ছেলেটা হাঁক পেরে আবার বলল, বাবুরা যেটা বললাম মনে রাখবেন, কিন্তু যাবেন না একদম, সাবধান, মাথায় রাখবেন কিন্তু। চার বন্ধু অবশেষে কালী মন্দিরের কাছে এসে দাঁড়ায়। জীর্ণ মন্দির, লতা পাতা ও অশ্বত্থ গাছ গোটা মন্দিরটাকে ঢেকে রেখেছে। ভেতরের কালী মূর্তির গোটা গায়ে গাছ গাছালিতে ভরে গেছে। মূর্তির মুখটাই কেবল দর্শনীয়। মুখটা এতটাই ভয়ঙ্কর যেন রাগ ও হিংস্রতা মেশানো, যে কেউ তাকালে ভিড়মি খেয়ে যেতে পারে। এদিকে সূর্য অস্ত যাবে। সকাল থেকে তারা কিচ্ছু খায়নি। সুজাতা বলল, শোন না, আমরা বরং সূর্যের আলো থাকতে থাকতেই খেয়ে নি, তারপর নয় আগুন জ্বালিয়ে নেওয়া যাবে। মন্দিরের ধুলো দালান কিছুটা পরিষ্কার করে খবরের কাগজের উপর বসে তারা খাবার পর্ব সেরে নেয়। খাওয়া দাওয়ার পর আগুন জ্বালিয়ে সমস্ত ক্যামেরা ভিডিও বক্স রেডি করে রাখে। জঙ্গল শান্ত, কোথাও কোনো উচ্ছৃঙ্খলতার উচ্ছ্বাস নেই।
আগুনের শিখা থেকে বেরোনো মটমট শব্দ জঙ্গলের একাংশকে জীবিত করে রেখেছে। চারিদিকটা নিস্তব্ধতার জালে আটকে, এতটাই নির্জন যে একটাও ঝিঁঝি পোকার ডাক নেই। আকাশ তখন কালো কুচকুচে হয়ে উঠেছে, চারিদিকে গুমট আর ভ্যাপসানি ভাব। অনিরুদ্ধ বলে, এই ভাই, এই অঘরী মহিলাটা দেখা পাবো তো? আজকে এসেছে নাকি আসেনি? কাল কি ফিরে গেছিল নাকি এখনো এখানেই আছে? কি মনে হয়? রুদ্র বলল, দেখ, তুই যেখানে আছিস সেখানেই কিন্তু আমরাও আছি, সুতরাং তোর এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু জটিল হবে না? আমার কি মনে হয় বলতো, উনি কাল থেকে এখানে আছেন, আর আজ যখন অমাবস্যা নিশ্চয়ই উনি সব সাধনা করবেন, আর সেটাই উপযুক্ত সময় আমাদের একটা ভিডিওগ্রাফি করার। ওনার সব সাধনা শেষ হয়ে গেলে পরের দিন সকালে ওর সাথে কথা বলে জেনে নেবো না হয়। তাহলে এখনই চল, এখানে বসে থেকে তো লাভ নেই। টর্চগুলো বের কর আর জিনিসপত্রগুলো নিয়ে চল, পিছন দিকটাতে যাই একবার। ওরা ব্যাগ থেকে টর্চ বের করে মন্দিরের পেছন দিকে যায়। মন্দির থেকে 10-12 পা হেঁটে শ্মশানের চত্বরে তারা এসে পৌঁছলো। কোথাও প্রাণের অস্তিত্ব নেই। কালবৈশাখীর প্রবল জেদের আগে যে থমথমে একটা মুহূর্ত হয়ে থাকে, ঠিক সেই রকম থমথমে শ্মশানের সামনে 4টে জীবন্ত প্রাণী দাঁড়িয়ে। সাহসী হলেও শ্মশান নামটা শুনলে ঠিক যতটা ভয় লাগে, তার চেয়েও অনেক বেশি লাগে যখন খাঁ শ্মশানের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। সেই 4 জনের হাড় হিম হয়ে যায়, নুলির কাছে লালার দলা পাকিয়ে ওঠে। তবুও বুকে ভর রেখে তারা ওই অঘরীর সন্ধানে যায়। টর্চ লাইটের আলো দূরে গিয়ে অন্ধকারে মিশছে, কোথাও কাউকে দেখতে পায় না তারা। অনেকক্ষণ হাঁটার পর একটা বড় তেঁতুল গাছের সামনে এসে দাঁড়ায় তারা। টর্চের ব্যাটারি প্রায় ফুরিয়ে এসেছে, আলোর তেজ কমে আসছে। সবার ঘড়িতে তখন রাত 12টা। খুটখুটে অন্ধকারের মাঝে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে তারা বেয়াকুবের মতো দাঁড়িয়ে। অনিরুদ্ধ বলল, শোন, আমার না কেমন একটু ভয় ভয় করছে। শোন, চল আজকে বরঞ্চ ফিরে যাই। কাউকে তো দেখতে পাচ্ছি না, এদিকে টর্চের ব্যাটারিও শেষের দিকে, মোবাইলে চার্জও নেই। শোন তোরা, আমি বলি কি, আজকে দিনটা চল, কাল সকালে আসবো। আমি বলি কি, ফিরে চল। সেই ভালো, আজ না হয় ফিরেই যাই। চল, বুকটা কেমন কাঁপছে আমার। চল আজ ফিরেই যাই। কে চাই এখানে? কে চাই? তোরা এখানে কি করছিস? কে করছিস তোরা এখানে? পৌলমের কথা শেষ হলো কি আর একটা কণ্ঠস্বর শোনা গেল। শোনা মাত্রই তাদের সারা শরীরে শিহরণ খেলে গেল, মেরুদণ্ড দিয়ে বয়ে গেল শীতল স্রোত। হৃৎপিণ্ড কিছুক্ষণের জন্য যেন থেমে গেল। কি বিচ্ছিরি কণ্ঠস্বর, যেন কলসির ভেতর মুখ ঢুকিয়ে কেউ কথা বলছে। গ্রাম্য শ্মশানের মাঝখানে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে 4 জনের বাইরে যদি কারো কণ্ঠস্বর শোনা যায়, তাহলে ঠিক যেই ভয়টা লাগে সেই ভয়টাই লাগলো ওদের। তারা 4 জনেই ভয়ে কাঠ হয়ে যায়। কোন রকমে মুখ ঘুরিয়ে দেখে গতকালের সেই অঘরী মহিলার চেহারা, কিন্তু তার চেহারার অনেকটা বিকৃতি ঘটেছে। তার চোখের চাহনি আরো বিভৎস, লাল চোখের মাঝখানে 2 ছোট ছোট কালো বিন্দু। চোখ দুটো যেন ছটফট করছে কোথর থেকে বেরিয়ে আসার জন্য। মুখে বেজায় বিরক্তির ছাপ, তার আচরণ হিংস্র পশুর চেয়েও মারাত্মক।
সে এক বিকট কর্কশ স্বরে বলল, ওরে অকাল কুষ্মান্ডের দল, প্রাণে বাঁচতে চাইলে চলে যা, চলে যা এখান থেকে বলছি, চলে যা। বেরো অত বাগার দল, সব বেরিয়ে যা, বেরো বলছি। রুদ্র তখন গলায় সাহস নিয়ে বলে, মাগো, আমাদের একবার কথা বলার সুযোগটুকু দিন মা। আমরা আপনার সাধনায় বিঘ্ন ঘটাতে আসিনি মা, আমরা আপনার সাথে 2-4টে কথা বলতে এসেছি শুধু। অপরাধ মার্জনা করবেন মা, যদি কোনো ভুল করে ফেলি তো। ভুল তো করেছিস। এই অমাবস্যা রাতে শ্মশানে তোরা কেন এসেছিলিস বল? কি এমন কথা বলবি আমার সাথে? আমরা তোদের সমাজের কেউ নই, আমরা নিজেদের বঞ্চিত করেছি তোদের সমাজ থেকে। তোদের সমাজের আদব কায়দা থেকে আমাদের এখানকার আদব কায়দা অনেক উন্নত, অনেক ভালো। তোদের ওই সমাজ হিংসা, অহংকার আর লোভে পরিপূর্ণ, লজ্জা বলে কিচ্ছু নেই। তোদের ওই সমাজ নোংরা সমাজ। পৌলমী, সুজাতা ও অনিরুদ্ধ 3 জনেই বাকরুদ্ধ। রুদ্র বলে উঠল, আপনার সব কথাই মেনে নিচ্ছি মা, মার্জনা করবেন। আপনাকে যখন মা বলে সম্বোধন করেছি তখন আমাদের ফিরিয়ে দেবেন না। আপনার কাছ থেকে 2-4টে কথা কৌতূহল বসে জিজ্ঞেস করতে চাই। কি জায়গায় পড়লাম রে? ওরে মুখ করার দল, আমার সব সাধনার সময় হয়ে এসেছে। তোরা যা এখান থেকে, যা, সর এখান থেকে, সর সর। অঘরি চলেই যাচ্ছিল, এমন সময় রুদ্র বলল, আচ্ছা, গ্রামের পশ্চিম দিকের কয়েকটা আলু জমি পেরিয়ে শেষ সীমানায় একটা কুড়ে ঘর আছে, সেখানে একলা এক বুড়ি থাকে। তিনি কি আপনার মা? অঘরি এটা শুনে দাঁড়িয়ে পড়ে। পেছনে ঘুরে কিছুক্ষণ চুপ থাকার পর সে বলে, তোরা আয় আমার সাথে। চারজন ওই অঘরীর পেছন পেছন গিয়ে শ্মশানের একটা জায়গায় এসে দাঁড়ায়। যে জায়গায় তারা এলো সে জায়গা অত্যন্ত নোংরা। চারিদিকে মানুষের মাথার খুলি, এদিকে ওদিকে রক্তের দাগ, সাদা সাদা হাড়ের স্তূপাকার। সামনে এক মৃতদেহ পোড়া কাঠগুলোর ওপর রাখা, আর তার সামনে যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলছে। পূজার অনেক রকম সরঞ্জাম এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা। অঘরি যে আসনটার ওপর বসলো সেটা একটা ছেঁড়া পাটাই, এবং তার চারপাশে মল ও আবর্জনা স্তূপ। এসব দেখে ও বিশ্রী গন্ধে তাদের 4 জনের গা গুলিয়ে উঠল। অসুস্থ বোধ করতে লাগলো তারা। অঘরি তাদের আঙুল দেখিয়ে একটা স্থানে বসতে বলল। ওরা বসতেই অঘরি বলল, বল, কি জানতে চাস? এবারে পৌলমী একটু সাহস এনে বলল, আমরা অনেক অঘরিতান্ত্রিক দেখেছি যারা সবাই পুরুষ, কিন্তু সংসার থেকে নিজেকে বঞ্চিত করে এক মহিলা কিভাবে অঘরি হতে পারে? অঘরি তখন শান্ত গলায় বলল, ঠিক যেমন আর 5টা অঘরি হয়। মাগো, আমরা অনেক দূর থেকে এসেছি মা, আমরা শুনতে চাই আপনার অঘরি হয়ে ওঠার কাহিনী। কথা দিচ্ছি এই কাহিনী আর কেউ জানতে পারবে না। তোরা কে রে? তোদের বলবো আমি? তোরা কোন লাট সাহেব রে, যে তোদের গল্প বলবো? সবাই মনে করলো এই অঘরি নিশ্চয়ই বদ্ধ পাগল। একবার শান্ত গলায় বলল যে বলবে, তারপরে তিক্ত স্বরে বলছে চলে যেতে। আমি একটু পরেই সব সাধনায় বসবো। তার আগে যেটুকু সময় আছে তোদের বলি তাহলে শোন।
আমার যখন 10-12 বছর বয়স, তখন আমিও আর 5টা সাধারণ মেয়ের মতোই ছিলাম। আমি জন্মানোর পরই বাবা মারা যায়। তবুও আমার জীবনটা বেশ ভালোই কাটছিল। আমরা কটা বন্ধু মিলে পুতুল পুতুল বিয়ে খেলতাম। মায়ের সাথে গরুকে খড় খাওয়াতাম, সন্ধেবেলা সন্ধেও দিতাম। বিকেল হলে পাড়ার হরি দাদুর কাছে গিয়ে আজগুবি সব গল্প শুনতাম। স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পয়সার অভাবে যাওয়া হয়নি। মোটামুটি দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু আমি জানতাম না যে আমার ভাগ্যে এমন এক পরিণতির কথা লেখা আছে, যার ফল আমায় সারা জীবন ভুগতে হবে। আমাদের গ্রামে একদিন এক তন্ত্র সাধক আসে। তখনকার দিনে গ্রামে কোনো সাধু সন্ন্যাসী এলে এবং কারো ঘরে আশ্রয় চাইলে মানুষজন তাদেরকে বাড়িতে আশ্রয় দিত। ঠিক তেমনি আমাদের ঘরেও একদিন এক সাধু আশ্রয় চাইতে আসেন। সাধুর পরনে ছিল লাল টুকটুকে বস্ত্র, কপালের মাঝখানে লাল রঙের টিকা, মাথায় পাহাড়ের মতো জটা, মুখে এক গাদা অগোছালো দাড়ি গোঁফ, চোখে বিদ্রুপের ছাপ, বাম হাতে ধরেছিল কমণ্ডলু, আর গলায় 3-4টে রুদ্রাক্ষের মালা। ডান বাহুতে কিসের একটা কাটা দাগ ছিল। আমার এখনো স্পষ্ট মনে আছে যে সে যখন আসে আমাদের ঘরে, আমি তখন উঠোনে বসে আমের আচার রোদে শুকোতে দিচ্ছিলাম। সেই সাধু প্রবেশ করতেই আমার দিকে এমন ভাবে তাকালো যেন তখনই ভক্ষণ করবে আমায়। তার চাহনিতে বড্ড অস্বস্তি হচ্ছিল। তার দৃষ্টিতে বর্বরতার লক্ষণ দেখা যাচ্ছিল। হিংস্র জানোয়াররা যেমন শিকারের দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকলে জিভ থেকে টপ টপ করে লালা ঝরে, ঠিক তেমনি ওই সাধু আমার দিকে অমানবিক দৃষ্টিতে তাকিয়ে জিভ থেকে লুব্ধতার লালা ঝরাচ্ছিল। সাধুর আচরণ প্রথম দিন থেকেই আমার ভালো লাগেনি। আমি মাকে বলেছিলাম যে ওই সাধুকে বাড়ি থেকে বিদায় করে দাও, কিন্তু কোন সাধুকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া মহাপাপ। তাই মা নিরুপায় হয়ে তার যত্ন আত্তি করে গেল। ওই সাধু টানা 5 দিন ছিল আমাদের বাড়িতে। কোন সাধু এতদিন কোন গৃহস্থ বাড়িতে থাকে না। সে যখন চলে যায় আমার কানের কাছে এসে কি একটা মন্ত্র বলে গেল। সে মন্ত্র তোদের এখন আমি বলবো না, তবে অবাক লাগলো সেই মন্ত্র উচ্চারণের পর হঠাৎই আমার শরীর ও মনের পরিবর্তন ঘটে। দিনে দিনে তখন মন মেজাজ সব খারাপ হয়ে যায়।
ভালো লাগে না কিছু। আমি তামাল ও দস্যিনে হয়ে যাই, ঘরে মন থাকে না, সারাদিন টো টো করে এদিক থেকে ওদিক ঘুরতে থাকি। সারা রাত মাথার যন্ত্রণায় কেটে যায়, ঘুম আসে না, খিদে মরে যায়। মনের মধ্যে অস্বস্তি তলা পাকিয়ে পাকিয়ে আমায় উন্মাদ করে তোলে। আমার তখন মাথায় ভূত চাপে শ্মশানে শ্মশানে ঘুরতে যাওয়ার। মায়ের সাথে তুমুল ঝগড়া করে আমি একদিন রাতে নদী পেরিয়ে শ্মশানে আসি। আমি তখন যেন এক অদৃশ্য শক্তির বশে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছি। আমার তখন কোনো হুঁশ নেই, আমি কি করছি কিচ্ছু জানি না। শুধু বুঝতে পারছি এক মায়াবী শক্তি আমায় আহ্বান করছে, আমায় এমন ভাবে বশ করেছে যে আমি তার ডাকে সাড়া না দিয়ে আর কিচ্ছু করতে পারছি না। হাঁটতে হাঁটতে গভীর আরো গভীর শ্মশানের দিকে চলে যেতে থাকি। আমি গিয়ে দেখতে পাই সেই তান্ত্রিক এক জ্বলন্ত অগ্নিশিখার সামনে বসে কি একটা মন্ত্র উচ্চারণ করে যাচ্ছে। সেই যজ্ঞের আগুন চারিদিকটাকে ঝলসে দিচ্ছে। সেই আগুনের ঝলসানিতে দেখতে পাই একটা মানুষের মৃতদেহকে উবু করে রাখা আছে। তখন নিশুতি রাত, সমস্ত শ্মশান নিস্তব্ধ, শুধু আমার সামনে তখন ওই সাধুর ভয়ানক রূপ আর ওই নিষ্প্রাণ দেহ যেটা মাটিতে পড়ে আছে। কোথাও কোনো আওয়াজ নেই। সেই সাধুর বিকট মূর্তি আমার দিকে চেয়ে ভারী গলায় কি যেন বলছে। আমি জানতাম তুই আসবি, আমি জানতাম। মৃত্যুকে ভয় লাগে, মৃত্যু দেহের রক্ত মাংসের স্বাদ তুই জানিস। টাটকা গরম তাজা রক্ত। শোন, তোর শরীরে মহাকালের চিহ্ন রয়েছে। আমি তোকে ভৈরবী বানাবো। তার আগে তোকে এই সব দেহটার উপর বসে জপ করতে হবে। টাটকা মোড়া আজ আজ নদী থেকে ভেসে এসেছে। তুই ওটার ওপরে গিয়ে বস, তারপর আমি তোকে যেমন যেমন মন্ত্র শেখাবো তুই ঠিক
পাগল হয়েই বলবি। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ভয় নেই। ভয় পাচ্ছিস, ভয় পাচ্ছিস? না 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 না, ভয় পাবি না, ভয় পাবি না, না 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 না। আমি তোর সামনে বসে থাকবো। আমি তোকে বশ করে রাখবো। তবে হ্যাঁ, সামনে কিন্তু অনেক বিভীষিকা আসবে। ভয় যেন পাস না। ভয় পেয়েছো কি মরেছো? যা, ওই মরাটার উপরে গিয়ে বস। যা। তখন জানি না আমি কি করছি, আমার কোনো হুঁশ নেই। ওর উদ্দেশ্য যে খারাপ সেটা বুঝলে আমি তখনই ওখান থেকে চলে আসতাম, কিন্তু পারিনি। টাটকা মরাটার ওপর আমি অবলীলাক্রমে পদ্মাসন ধারণ করি। আমার গোটা শরীরের ওপর ওই তান্ত্রিক হড় হড় করে গরম রক্ত ঢেলে দিল। আমার গায়ে তখন রক্তের আঁশটে দুর্গন্ধ। আমার কোনো জ্ঞান নেই, আমার মস্তিষ্ক কাজ করছে না। সাধু আমায় যা যা বলল আমি ঠিক তাই তাই করতে লাগলাম। ভেবে দেখ একবার, চারিদিক নিস্তব্ধ গ্রাম্য শ্মশান, যেটার ওপর আমি বসে আছি সেটা একটা টাটকা মরা। সেই পরিস্থিতিতে আমি কি করছি কিচ্ছু জানি না। হঠাৎ আমার কি যেন মনে হলো, আমার আসনটা যে খানিকটা নড়ে উঠল। সব সাধনার সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না তখন। ঘোর অন্ধকারে কেউ কোথাও নেই। ওই সাধু দেখি কোথায় অদৃশ্য হয়ে গেছে। একটু আগে যে শ্মশানে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, সেই মৃত্যুপুরীতে হঠাৎ কোথা থেকে অনেকগুলো শিয়াল একসাথে ডেকে উঠল। মরা তখন আবার নড়ে উঠল। আমি দেখতে পেলাম কতগুলো মানুষের অবয়ব আমার দিকে এগিয়ে আসছে ওই নিশ্চিদ্র অন্ধকার থেকে। আমি এক মনে মন্ত্র জপ করছি। দেখলাম 5টা 10টা করে ওই মানুষগুলো আমার দিকে সোজা হেঁটে আসছে। তাদের কারো মুখ দেখতে পাচ্ছি না, কারণ তাদের মাথা নেই। তারা সবাই স্কন্ধ কাটা। আমার কাছে এসে তারা দাঁড়িয়ে পড়ল। তারপর কিছুক্ষণ সব শান্ত। আমি তখন এক নাগাড়ে মন্ত্র উচ্চারণ করে যাচ্ছি। কিছুক্ষণ পর দেখি খন্ডে খন্ডে ওই মানুষগুলোর শরীর থেকে মাংসপিণ্ড খুলে মাটিতে পড়তে লাগলো। সঙ্গে সঙ্গে দেখলাম ওই মস্তকহীন মানুষগুলো সাদা ধপধপে নরকঙ্কালে পরিণত হলো। তাদের কারো আবার 2টো করে পাঁজরের হাড় নেই, হাত পাগুলো খোঁড়ানো বেঁকানো, একটার মুন্ডু নেই। সব কটাকে কাঠের পুতুলের মতো দাঁড় করিয়ে রেখেছে কোনো যেন এক অদৃশ্য হাত। ছেড়ে দিলেই সব কটা মর মর
করে ভেঙে পড়বে। আমি তখনও এক নাগাড়ে মন্ত্র উচ্চারণ করে যাচ্ছি। কান্নার আওয়াজটা আমি যেন তখন পেলাম যখন ওই নর কঙ্কাল গুলো মাটিতে বসে পড়লো আমায় পাহারা দেওয়ার জন্য। যে দেখি যে মরাটার উপর আমি বসে আছি সেটা কাঁদছে, কাঁদতে কাঁদতে আমায় বলছে, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। ওরা আমাকে মেরে ফেললো। আমার রক্ত তখন হিম হয়ে গেল, গলা শুকিয়ে গেল, মন্ত্র সব তালগোল পাকিয়ে গেল। হঠাৎ কোথা থেকে একটা কালো কুচকুচে ধোঁয়া আমার মাথার ওপর সে শন শন করে ফুটতে লাগলো। বিদ্যুৎ চমকালো ঘন ঘন, যেন এক বিশাল প্রলয় আসছে। দেখি সেই ধোঁয়ার রাশি বড় আরো বড় হতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর থেকে একটা বিকট চেহারা বেরিয়ে এলো। কি ভয়ানক রূপ তার! মাথায় এক ঝাঁক চুল, শরীরের মাংস পেশিগুলো কঠোর, মুখে বিদ্রুপের কুচ্ছটিকা, হিংসা ও লালসার ছাপ। কি বিভৎস সেই নারী! সেই নারী আমায় যেন গ্রাস করতে আসছে, আমার গলা টিপে মেরে ফেলতে চাইছে। বিপদ মূর্তি সেই নারী অট্টহাস্য করে আমার মুখের সামনে এসে দাঁড়ালো। তখন রক্ত আমার জল হয়ে গেছে, আমার কোনো জ্ঞান নেই। তখন মনে হলো সমস্ত জগৎ যেন এক কোণায় গুটিয়ে গেছে, পুরো শ্মশান ডুবে গেছে অন্ধকারের বুক চিরে। মানব জাতির বুদ্ধি কোথায় যেন লোপ পেয়েছে। মস্তিষ্ক তখন অন্ধকারে হাত ছানি দিচ্ছে। আমি দেখলাম সেই নরকঙ্কাল গুলো উঠে হাত তালি দিচ্ছে, নৃত্য করছে। ভগবান, সে কি বিভীষিকাময় দৃশ্য! কিছু দূরে ঝোপঝাড় থেকে আবার শেয়াল ডেকে উঠল। আমি ভয়ে চোখ বন্ধ করে দিয়েছিলাম। তারপর শুনলাম করা হোক রন্দন। আমি মনে মনে ভাবতে লাগলাম, শুয়োর কোথা থেকে এলো শ্মশানে? যেন 10, 20, 50, 100টা শুয়োরের দল একসাথে ছুটে আসছে। আমি বুঝতে পারলাম না কি হলো। শুয়োরগুলো ছুটে আসতেই ওই কঙ্কালগুলো যেন মনে হলো ভীষণ ভয় পেয়ে গেছে। হাহাকার করতে করতে দিক বিদিক ছুটতে লাগলো। আমি বুঝতে পারলাম না, মনে হলো ভীষণ একটা লড়াই হচ্ছে। প্রত্যেকটা শুয়োর যেন তেড়ে আসছে, ঝাঁপিয়ে পড়ছে ওই কঙ্কালগুলোর ওপর। কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আমি ভয়ে চোখ খুলতে পারিনি। কিছুক্ষণ ধস্তাধস্তির পর আমার মনে হলো যেন সব শান্ত হয়ে গেছে, কোথাও আর কোনো শব্দ নেই। পুনরায় শ্মশান যেন চির নিস্তব্ধতায় হারিয়ে গেল।
আমি চোখ খুলে দেখি এক সুবলিষ্ঠ পুরুষ আমার সম্মুখে দাঁড়িয়ে। নগ্ন কালো বর্ণের শরীর, বেশ ক্ষমতাশালী। চোখ দুটো যেন দাবানলের মতো জ্বলছে। মাংস পেশি বহুল হাতে একটা লাঠি, তবে সেই লাঠি কোনো গাছের ডাল থেকে বানানো নয়, মানুষের হাড় দিয়ে বানানো। তার চারপাশে কয়েকটা শুয়োর সত্যি দেখলাম। সেই পুরুষ বেশ গম্ভীর ও শান্ত কণ্ঠে আমায় বলছে, ভয় পেও না, আমি তোমাকে রক্ষা করব, তুমি একদম ভয় পেও না। কি মন্ত্র উচ্চারণ করছিলে তুমি? আমি বললাম, মহাডামরির মন্ত্র উচ্চারণ করছিলাম। আমায় ওই তান্ত্রিক যা বলল আমি তাই করছিলাম। মহাডামরির সাধনা করা এক জন্মের কাজ নয়। এইসব বিদ্যা নিম্ন মন্ত্রের বিদ্যা। এক ধরনের অপদেবতা আছে, তাদের তন্ত্র মন্ত্রে শাকিনী, ডাকিনী, হাকিনী বলা হয়। এরা বোকা, কিন্তু এদের ক্ষমতা প্রচন্ড। এরা মায়াবী, এদের কোনো দয়া মায়া নেই। এই হাকিনীরা কোনো কালেই মানুষ ছিল না। এরা অতি ভয়ানক জীব। এদের দিয়ে অনেক কাজ করানো যায়। তাই তান্ত্রিকরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হওয়ার জপ করে। এদেরকে নিয়ে খেলা করা অত সহজ কাজ নয়। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। কঠোর মন্ত্রের সাহায্যে এদেরকে বশ করে তান্ত্রিকেরা তাদের ব্যবহার করে নিজেদের কার্য সিদ্ধ করে। তোমায় যে তান্ত্রিক ওই মন্ত্র উচ্চারণ করতে বলেছিল, সে আসলে একটা কাপালিক। তার উদ্দেশ্য ছিল খারাপ। সে কোনো মহাডমরির মন্ত্র তোমায় শেখায়নি। সে তোমায় ভেলকি দেখিয়েছে। তোমার শরীরে বিরম্ভকে প্রবেশ করাতে চেয়েছিল। এই বিরম্ভ হচ্ছে বেতাল। এ তোমার ভেতরে ঢুকে তোমার শরীর থেকে সব রক্ত শুষে নিয়ে আরো ক্ষমতাশালী হয়ে যেত। এ অতি ভয়ানক। পশুর মতোই তার আচরণ। ওই কাপালিক ভীষণ ভয়ানক লোক। সমস্ত মানব জাতিকে সে ধ্বংস করতে চেয়েছিল। তোমায় মেরে তোমার উপর বসে সব সাধনা করত। কারণ তুমি সেই প্রকৃত নারী, যার অপেক্ষায় ওই কাপালিক 7টা জন্ম ধরে অপেক্ষা করে গেছে। আমি দেখতে পাচ্ছি তোমার কপালে একটা চিহ্ন রয়েছে, যে চিহ্ন অতি মঙ্গলময়, মহাকালের চিহ্ন। শেষকালে যে বিকট মূর্তি দেখলে, সেটা হচ্ছে মহাডামরী, মহাভৈরবী। তবে সত্যিকারের মহাডামরীর তেজ তুমি সহ্য করতে পারতে না। ওই কাপালিক তোমার শরীরে ধীরে ধীরে মায়াবী জাল বিছিয়ে তোমায় মেরে ফেলতে চেয়েছিল। তুমি বিরম্ভকে দেখার আগেই আমি তোমায় বাঁচিয়ে নিয়েছি। তুমি এখন বাড়ি যাও। তখন আমার সব বশ কেটে গেছে। আমি কৌতূহলী হয়ে ওই পুরুষ মানুষকে জিজ্ঞেস করলাম যে ওই কাপালিকের কি হলো। সে বলল, ওই কাপালিক মারা গেছে।
অবিরম্ভকে জাগিয়েছিল ঠিকই, কিন্তু যখন সে তার নিজের কাজ করতে পারেনি, ঘুরে এসে ও কাপালিককেই মেরে দেয়। আমায় সব বলে দিয়ে দেখলাম সেই মানুষটা দূরে, আরো দূরে চলে যাচ্ছে। শূকরের দলগুলো তার পেছন পেছন ঘোঁত ঘোঁত করতে করতে হাঁটছে। ততক্ষণে ভোরের আলো ফুটে গেছে। আমি সব দেহ ছেড়ে উঠে দৌড়তে থাকি। ছুটতে ছুটতে এক বৃদ্ধ সাধকের সাথে আমার ধাক্কা লাগে। আমি পড়ে যাই। সেই সাধু বাবা খুব স্নেহ দিয়ে আমায় তুলে এক গাছ তলায় নিয়ে গিয়ে বসিয়ে দুটো কলা আর পেয়ারা খেতে দেয়। তারপর জিজ্ঞাসা করে যে আমি এখানে কি করছি। আমি তাকে সব খুলে বলি। বলার পর সে আমায় বলল, এই মহাবিশ্বে দুই ধরনের শক্তি আছে, এক শুভ শক্তি আর এক ঈশ্বর বিরোধী অশুভ শক্তি। কালের সৃষ্টির সময় এই দুই শক্তির আবির্ভাব হয়। ঈশ্বর বিরোধী অশুভ শক্তির ক্ষমতা কিন্তু কম নয়, তার ক্ষমতাও বিশাল। বৌদ্ধ ধর্মে এদের মার হিসেবে কল্পনা করা হয়। কাল ভৈরবের মাধ্যমে জগদীশ্বরের দমন করে। তুমি অতি ভাগ্যবতী মা, তুমি শেষে যে পুরুষের সাথে কথা বললে সে আসলে কাল ভৈরব। এই কাল ভৈরব শুভ শক্তি প্রয়োগকর্তা। দক্ষিণ কালিকাতন্ত্রে তার রূপের বর্ণনা এইভাবে দেওয়া হয়েছে: মহাবলশালী পুরুষ, ঘোর কৃষ্ণবর্ণ, লগ্ন গাত্র, রিপু তাড়ন তার প্রধান কাজ। ক্রোধ, হিংসা, কাম এইসব রিপুগণ শূকরের ছদ্মবেশে তার বশবর্তী হয়ে সর্বদা তার সাথে ঘুরে বেড়ায়। নিজের বুকের পাঁজরের একখানা হাড় দিয়ে তাদের শাসন করেন। সেই তোমায় রক্ষা করেছে মা। তোমার কপালে তন্ত্র সাধনার একটা চিহ্ন দেখা যাচ্ছে। তুমি একমাত্র যোগ্য নারী। আমি তোমায় দীক্ষা দেব। তোমার আমি তন্ত্র সাধনার শিক্ষা দেব মা। আর তারপর থেকেই আমি সব সাধনা করে যাচ্ছি। এইভাবেই আমি অঘোরী মন্ত্রে সিদ্ধ হয়েছি। আমার এই সাধনা আমার গুরুর কাছ থেকে শেখা। তোরা এখন যা, আমি সাধনায় বসবো। যা এখন, যা। তারপর তারা ওখান থেকে উঠে শ্মশানের বাইরে বেরিয়ে আসে। মন্দিরের কাছে এসে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। রুদ্র বলল, সত্যি সভ্য সমাজের বাইরে আরেক সমাজ সমানভাবে দণ্ডায়মান। এমন এক সমাজ যা সাধারণ মানুষের মনশ্চিত্তের কাছে বৃহৎ। পৌলমী, আজ রাতের কথাগুলো যেন গল্পের মাধ্যমে আমাদের প্রজেক্টের কাজে না লাগে। আমি চাই না এই গল্প সভ্য সমাজের কাছে যাক। সভ্য সমাজে গেলে মানুষ এই গল্প বিক্রি করে নিজেদের টাকার ঝুলি ভর্তি করা ছাড়া আর কিছুই করবে না। সেদিন 4 জন মন্দিরের কাছে বসেই রাতটা কাটিয়ে দিল। পরদিন তারা হাঁটতে হাঁটতে গদাইয়ের কাছে এলো। সত্যি গদাই সারা রাত জেগে বসেছিল। তারপর সবাই নদীর কাছে গিয়ে দেখলো মাঝি তাদের জন্য অপেক্ষা করছে। ডিঙিতে চেপে তারা গ্রামে ফিরল। মাঝি ভাইয়ের ছোট ছেলেকে শহরে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে এই আশ্বাস দিল অনিরুদ্ধ। গদাইকে তার সততার জন্য শহরে একটা চাকরিরও ব্যবস্থা করে দেবে এ কথা বলল রুদ্র। বুড়ির বাড়ি এসে তারা ব্যাগ ট্যাগ গুছিয়ে তাকে প্রণাম করে অনিরুদ্ধ বলল, বুড়িমা, আমরা ফিরে যাচ্ছি।
আপনাকে এই কদিনে অনেক অসুবিধায় ফেলেছি, তার জন্য আমরা সত্যি ক্ষমা চাইছি আপনার কাছে। বুড়ি বলল, না না, কি যে বলো, তোমরা আমার সন্তানের মতো। আচ্ছা, তোমরা কাল রাতে আমার মেয়েটার সাথে কথা বলতে গিয়েছিলে না? কেমন আছে ও? এই পৃথিবীতে সন্তান শূন্যতার দুঃখ একমাত্র মাই বোঝে।